Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমরা নিউক্লিয়াই চ্যাপ্টারটি পড়ছি মডার্ন ফিজিক্সের, and this is my fourth lecture on the chapter নিউক্লিয়াই. লাস্ট কমপ্লিট করেছিলাম রেডিও অ্যাক্টিভিটির ইন্ট্রোডাকশান হয়েছিল প্রিভিয়াস লেকচারে. সেখানে ডিকে ল, ডিসপ্লেসমেন্ট ল, তারপরে হাফ লাইফ, অ্যাভারেজ লাইফ এগুলো নিয়ে ডিসকাস করেছি. এবং এর আগের লেকচারে দেখেছি যে সমস্ত হেভি নিউক্লিয়াসগুলো যারা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, এই সমস্ত রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে খোলা অবস্থায় রেখে দিলে সেখান থেকে স্পন্টেনিয়াসলি ডিসইন্টিগ্রেশন হয় এবং সেখান থেকে স্পন্টেনিয়াসলি আলফা, বিটা এবং গামা রে ডিকে হয়. আলফা রেডিয়েশনস, বিটা রেডিয়েশন এবং গামা রেডিয়েশনের প্রপার্টি এর আগের লেকচারে আমি ডিসকাস করেছি. ইন টুডেজ লেকচার I will try to discuss in details about alpha decay, beta decay and gamma decay. So students, let's start the class. First of all, alpha decay. Before entering into alpha decay, a very small topic which is known as activity of a radioactive substance. What do you mean by activity of a radioactive substance? Suppose at any time t, number of nuclei present in the substance is equal to n. After a very small time interval t plus dt, where dt is a very small time interval, let number of nuclei present is n minus dn. So dn number of nuclei decayed in time dt. তাহলে টি থেকে টি প্লাস ডিটির মধ্যে এই স্মল টাইম ডিটি, এই টাইমটুকুর মধ্যে কিন্তু ডিএন সংখ্যক নিউক্লিয়াস কমে গেল. তার মানে কি, ডিএন নাম্বার অফ নিউক্লিয়াই হ্যাজ বিন ডিকেড ইন দ্য টাইম ইন্টারভাল ডিটি. সো ডিটি টাইমে যদি ডিএন নাম্বার অফ নিউক্লিয়াই ডিকে হয়, তাহলে ইউনিট টাইমে কত নিউক্লিয়াই ডিকে হবে? ডিএন বাই ডিটি. দিস ইজ কল্ড রেট অফ ডিকে and this is called activity. This is called activity or rate of decay, R. এখানে একটা নেগেটিভ সাইন নেব, তার কারণ হলো যে টাইম ইনক্রিজ করবে, নাম্বার অফ নিউক্লিয়াই ইন দ্য সাবস্টেন্স উইল ডিক্রিজ. যত আস্তে আস্তে ডিকে হয়ে যাবে তত আস্তে আস্তে নাম্বার অফ নিউক্লিয়াই কমতে থাকবে. বাট উই অলরেডি নো দ্যাট minus dn dt is proportional to n. সেখান থেকে পেয়েছিলাম আমরা যে মাইনাস dn dt is equal to lambda into n. আর মাইনাস dn dt মানেই কি? অ্যাক্টিভিটি. তাহলে দিস ইজ ইকুয়াল টু আর. তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অ্যাক্টিভিটি আর অ্যাট এনি টাইম টি. এই আরটা কখনকার অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি অফ দ্য সাবস্টেন্স at any time t. Now we already have a decay law, n equal to n naught e to the power minus lambda t. So therefore we can write r equal to lambda n naught e to the power minus lambda t. Okay, lambda into n naught, let this is equal to r naught. Therefore r equal to r naught e to the power minus lambda t, where r naught equal to lambda n naught equal to activity at t equal to 0. রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটার স্টার্টিং টাইমের অ্যাক্টিভিটি হলো r naught, আর ওই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটার যে কোনো টাইম টিতে অ্যাক্টিভিটি কত? r equal to r naught e to the power minus lambda t. So this equation is similar to the decay law.
So from this equation it is clear that activity of a radioactive substance is also variable, and activity of a radioactive substance will also decrease with time, and this will decrease exponentially. So initially at the starting time the activity of the substance is very high. As time goes the activity will decrease and activity tends to zero, approximately equal to zero after infinite time intervals. Okay, so this is the concept of activity. Now what are the units of activity? SI unit of activity is becquerel, যাকে BQ দিয়ে লেখা হয়. What do you mean by 1 becquerel? 1 becquerel is equal to 1 decay per second. যদি কোনো একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের 1 সেকেন্ডে একটা মাত্র নিউক্লিয়ার ডিকে হয় তাহলে ওই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের অ্যাক্টিভিটি হলো 1 বেকেরেল। যদি 1 সেকেন্ডে 10টা নিউক্লিয়ার ডিকে হয় তাহলে তখন ওর অ্যাক্টিভিটি হবে 10 বেকেরেল। সো দিস ইজ এসআই ইউনিট অফ অ্যাক্টিভিটি। নাও আরও কিছু ইউনিট আছে অ্যাক্টিভিটি, তার মধ্যে সেটা হলো প্র্যাকটিক্যাল ইউনিট। এটা এসআই সিজিএস কিছু না, এটাকে বলে প্র্যাকটিক্যাল ইউনিট। প্র্যাকটিক্যাল ইউনিট হলো কুরি, যাকে সিআই দিয়ে লেখা হয় কুরি, এবং 1 কুরি ইকুয়াল টু হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 কুরি ইকুয়াল টু দিস, তাহলে 1 ডিকে পার সেকেন্ড মানে 1 বেকেরেল, তাহলে 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড মানে কি 3.7 into 10⁻10 becquerel. This is the relation between Curie and becquerel. 1 Curie equal to 3.7 into 10⁻10 becquerel. Curieর অনেক স্মল ইউনিট আছে, smaller unit of Curie like millicurie. 1 millicurie মানে হচ্ছে 10⁻³ কুরি। তার মানে কী হবে, এখান থেকে 10⁻³ কমবে, তাহলে 3.7 ইন্টু 10⁻7 বেকেরেল। আর 1 মাইক্রোকুরি মানে 10⁻⁻6 কুরি, তাহলে 3.7 10⁻6 কমবে, তাহলে 3.7 ইন্টু 10⁻4 বেকেরেল। দিস ইজ দ্য ইউনিট অফ অ্যাক্টিভিটি. There is another unit of activity which is called Rutherford, unit number 3. Rutherford কে লেখা হয় RD দিয়ে, Rutherford RD, 1 RD equal to 10⁶ ডিকে পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি আমি 10⁶ বেকেরেল। তার মানে এটা ইকুয়াল টু হয়ে যাবে তোমার 3.7 ইন্টু 10⁶ বেকেরেল হলো, তাহলে 1 কুরি 10⁶ বেকেরেল, তাহলে 1 কুরি মানে 3.7 ইন্টু 10⁻10 বেকেরেল। এটাকে আমি যদি রাদারফোর্ডে ট্রান্সফার করি 10⁶ দিয়ে ভাগ হবে, তাহলে 3.7 ইন্টু 10⁻4 রাদারফোর্ড। 1 কুরি ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁻4 রাদারফোর্ড। সো দিজ আর দ্য ইউনিটস অফ অ্যাক্টিভিটি অফ এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে
এবার আমরা ডিটেলসে একটু জানবো আলফা ডিকে, বিটা ডিকে অ্যান্ড গামা ডিকে। সো ফার্স্ট অফ অল আলফা ডিকে। অলরেডি আমরা আলফা রের প্রপার্টি প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি। দেখো, যখন কোনো একটা আনস্টেবল নিউক্লিয়াস, সাপোজ দিস ইজ এ আনস্টেবল নিউক্লিয়াস, এটা হচ্ছে আনস্টেবল, ঠিক আছে? সেই নিউক্লিয়াস থেকে যখন আলফা পার্টিকেলস বেরিয়ে যায়, যখন ওখান থেকে আলফা পার্টিকেলস বা আলফা রে বেরোয়, যেহেতু এটা আনস্টেবল নিউক্লিয়াস মানে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস, তাহলে ওখান থেকে অটোমেটিক্যালি আলফা রেডিয়েশন বেরোবে। আলফা পার্টিকেলস আলফা রে বেরোনোর পর নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে নতুন নিউক্লিয়াস হবে, নিউ নিউক্লিয়াস, এবং সেটা হবে স্টেবল। তা দেখো, কোনো একটা রেডিও অ্যাক্টিভ আনস্টেবল নিউক্লিয়াস, সেখান থেকে আলফা রেডিয়েশন এমিট হয় অটোমেটিক্যালি, স্পন্টেনিয়াসলি, এবং আলফা রেডিয়েশন এমিট হওয়ার ফলে নতুন একটা নিউক্লিয়াস তৈরি হয়, নিউ নিউক্লিয়াস তৈরি হয়। দিস ফেনোমেনা ইজ কল্ড আলফা ডিকে। যদি আমি এর আগের ক্লাসেই বলেছি, যখন আলফা পার্টিকেলস মানে কি? আলফা পার্টিকেলস মানে কিন্তু আসলে হিলিয়াম নিউক্লিয়াস, He2+ আয়ন বলতে পারো, অথবা He2 নিউক্লিয়াস। তাহলে কোনো একটা নিউক্লিয়াস থেকে XZA, দিস ইজ প্যারেন্ট নিউক্লিয়াস, এখান থেকে যদি আমার আলফা বেরোয়, আলফা পার্টিকেলস একটা বেরোয়, তাহলে এই নিউক্লিয়াসটার অ্যাটমিক নাম্বার 2 কমবে আর মাস নাম্বার 4 কমবে। তাহলে নিউ নিউক্লিয়াস যে তৈরি হবে Y, তার অ্যাটমিক নাম্বার Z-2 হবে আর মাস নাম্বার A-4 হবে। সেই সঙ্গে সঙ্গে কিছুটা এনার্জি রিলিজ হবে Q। সো দিস ইজ দ্য প্রসেস বিটা ডিকে, আলফা ডিকে। তো দেখতেই পাচ্ছ যে এটা ছিল প্যারেন্ট নিউক্লিয়াস, দিস ইজ প্যারেন্ট নিউক্লিয়াস। আলফা ডিকে হলো, ডিকে হওয়ার পর তৈরি হলো ডটার নিউক্লিয়াস বা প্রোডাক্ট নিউক্লিয়াস। এটা হচ্ছে আলফা পার্টিকেলস, আর এটা এখানে রিলিজ হলো কিছু অ্যামাউন্টের এনার্জি। দেখো, এই যে কিউ এনার্জি রিলিজ হলো আলফা ডিকে প্রসেসে, সেই এনার্জিটা আসলো কোথা থেকে? এনার্জি রিলিজ হলো কেন? দেখা যায় যে প্যারেন্টের যে টোটাল মাস আর যে ডটার আর আলফা পার্টিকেলস মিলে যে টোটাল মাস, সেটা একটু কম হয়ে যায়। বাম দিকের টোটাল মাস আর ডান দিকের টোটাল মাস একটু কম হয়। তার মানে কি বোঝা গেল? যে মাসটুকু কম হয় সেই মাসটুকু এনার্জিতে কনভার্ট হয়, এবং সেই এনার্জিটাই কিউ এখানে। অ্যাকর্ডিং টু মাস এনার্জি রিলেশনস given by Albert Einstein, that mass can be converted into energy. So এই যে প্রসেসটা, এই প্রসেসে এই টোটাল মাসটা এই টোটাল মাসের থেকে কম হচ্ছে। এখন কোশ্চেন হলো যে মাসটা গেল কোথায়? ওই মাসটাই এনার্জিতে কনভার্ট হলো, এবং সেই এনার্জিটাই হচ্ছে দিস কিউ এনার্জি। আচ্ছা, তাহলে লেট আস ট্রাই টু ফাইন্ড দ্যাট let rest mass of x পার্টিকেলটা রেস্ট মাস ধরে নিলাম mx, আর যেটা ডটার তৈরি হলো y, তার রেস্ট মাস মনে করো my, আর যেটা হিলিয়াম পার্টিকেলস তার রেস্ট মাস ধরে নিলাম আমি হিলিয়ামের রেস্ট মাস ইকুয়াল টু m হিলিয়াম। These are the rest mass. তাহলে মাস ডিফেক্ট কোনটা? মাস ডিফেক্ট ইকুয়াল টু mx মাইনাস my মাইনাস m হিলিয়াম, এটা হচ্ছে মাসের ডিফেক্ট, ইন্টু c স্কোয়ার মানে এনার্জি, অ্যান্ড দিস উইল বি ইকুয়াল টু কিউ।
সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 লেট। তাহলে এই অ্যামাউন্টে এনার্জি রিলিজ হবে। এই যে এনার্জিটা রিলিজ হলো, এই এনার্জিটা যাবে কোথায়? এই কিউ এনার্জিটা কোথায় যাবে, কি হবে? দেখো, এই কিউ এনার্জিটা ডটার নিউক্লিয়াস আর আলফা পার্টিকেলসের মধ্যে ভাগ হবে। যদি ধরে নিই যে প্যারেন্ট নিউক্লিয়াসটা ইনিশিয়ালি রেস্টে ছিল, লেট প্যারেন্ট নিউক্লিয়াস ওয়াজ অ্যাট রেস্ট ইনিশিয়ালি, ভি ইকুয়াল টু 0, তাহলে প্যারেন্ট নিউক্লিয়াসের কোনো রকমের মোমেন্টাম ছিল না, লিনিয়ার মোমেন্টাম অফ দ্য প্যারেন্ট নিউক্লিয়াস ইকুয়াল টু 0। এই এনার্জিটা, কিউ এনার্জিটা আলফা পার্টিকেলস এবং ডটার নিউক্লিয়াস দুজনে মিলে ভাগ করে নেবে। ফলে এই আলফা পার্টিকেলসটা একটা ভেলোসিটি নিয়ে মুভ করবে, আবার এই ডটার নিউক্লিয়াসটাও একটা ভেলোসিটি নিয়ে মুভ করবে। যেহেতু প্যারেন্টের লিনিয়ার মোমেন্টাম 0 ছিল, দেন অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, alpha particles and daughter nucleus must move in opposite directions, যাতে করে এর মোমেন্টাম আর এর মোমেন্টাম ক্যান্সেল হয়ে যেন 0 হয়। কেননা লেফট সাইডের মোমেন্টাম 0 আর রাইট সাইডের মোমেন্টাম যদি 0 না হয়, তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল ভায়োলেট হচ্ছে, সেটা হবে না কিন্তু। ফলে যদি প্যারেন্টের কোনো ভেলোসিটি না থাকে, ইন দ্যাট কেস দ্য ডটার অ্যান্ড দ্য আলফা পার্টিকেলস উইল মুভ ইন অপোজিট ডাইরেকশনস। ক্লিয়ার? যাতে করে এর মোমেন্টাম যদি সমান হয়, তাহলে যেন পরস্পরকে ক্যান্সেল করে দিয়ে 0 হয়ে যায় মোমেন্টাম। সো দিস ইজ দ্য প্রসেস। এই এনার্জিটা আলফা এবং ডটারের মধ্যে সমান সমান ভাগ হবে। ফলে প্যারেন্টটা কিন্তু রেস্টে ছিল, আর যে তৈরি হলো ডটার আর আলফা পার্টিকেলস, তারা কিন্তু রেস্টে থাকবে না। both will move with different velocity. ওকে, তার মানে আলফা পার্টিকেলসের একটা কাইনেটিক এনার্জি থাকবে, আবার ডটারেরও একটা কাইনেটিক এনার্জি থাকবে। ওকে, now what will be the speed of the alpha particles in these reactions? Speed of emitted alpha particles, রিয়াকশনটা কি? XZA প্যারেন্ট, সেখান থেকে তৈরি হচ্ছে ডটার YZ-2A-4 আর একটা আলফা পার্টিকেলস হিলিয়াম নিউক্লিয়াস, আর তার সঙ্গে সঙ্গে এনার্জি। লেট দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ধরে নিচ্ছি যে প্যারেন্টের ভেলোসিটি 0, তাহলে প্যারেন্টের লিনিয়ার মোমেন্টাম কত ছিল? হোয়াট উইল বি দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য প্যারেন্ট? এটাকে যদি P1 বলি, P1 লিনিয়ার মোমেন্টাম অফ প্যারেন্ট ইকুয়াল টু 0। ধরে নিচ্ছি যে ডটার যে y, তার ভেলোসিটি হলো Vy, আর হিলিয়ামের ভেলোসিটি হচ্ছে V হিলিয়াম। তাহলে এই যে প্রোডাক্টের টোটাল লিনিয়ার মোমেন্টাম কত হবে? What will be the linear momentum of the product? My Vy minus M helium V helium। কেন মাইনাস? আমি আগেই বলেছি যে যেহেতু প্যারেন্টটা লিনিয়ার মোমেন্টাম 0, তাহলে এদের টোটাল লিনিয়ার মোমেন্টাম 0 হতে হবে। আর এটা তখনই হবে যখন এরা অপোজিট ডাইরেকশানে মুভ করবে, মানে ডটার এবং আলফা পার্টিকেলস যখন অপোজিট ডাইরেকশানে মুভ করবে, তখনই কেবলমাত্র এটা 0 হওয়া সম্ভব। সেজন্য মাইনাস সাইন নিয়েছি। আচ্ছা, সো দিস ইজ ইকুয়াল টু
আর লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল কি বলছে, যে P1 মাস্ট বি ইকুয়াল টু P2 অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সো দেয়ারফর my Vy minus m helium V helium equal to 0. Therefore my Vy will be equal to m helium V helium. This is equation number 2. তার মানে বোঝা যাচ্ছে যে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য ডটার অ্যান্ড আলফা পার্টিকলস উইল বি ইকুয়াল ইন ম্যাগনিটিউডস অ্যান্ড অপোজিট ইন ডাইরেকশনস। Okay, so now what will be the energy release Q? এই যে Q এনার্জিটা রিলিজ হয়েছে তার ভ্যালু কত হবে? আমি প্রথমেই বলেছি যে এই এনার্জিটা আলফা পার্টিকেলস এবং ডটারের মধ্যে ভাগ হবে। তাহলে ডটারের কাইনেটিক এনার্জি কত? হাফ my Vy স্কোয়ার, আর আলফা পার্টিকেলসের কাইনেটিক এনার্জি হাফ m helium V helium স্কোয়ার। দিস ইজ ইকুয়াল টু Q. দিস ইজ ইকুয়েশন নাম্বার 3. আচ্ছা, আমি যদি এটাকে রিপ্লেস করি হাফ, দেখো ইকুয়েশন নাম্বার আমি এখানে ইউজ করব ইকুয়েশন নাম্বার 2কে। লুক অ্যাট ইকুয়েশন 2। এখান থেকে Vy নিয়ে এসে এখানে বসাবো। তাহলে Vy ইকুয়াল টু কি আসছে? Vy ইকুয়াল টু হচ্ছে m helium V helium ডিভাইডেড বাই নিচে হলো my। তাহলে হাফ ইন্টু my ইন্টু Vy স্কোয়ার মানে m helium স্কোয়ার V helium স্কোয়ার ডিভাইডেড বাই my স্কোয়ার, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু m helium V helium স্কোয়ার। ওকে, যদি এটাকে আমি সাজিয়ে নিই তাহলে কি পাবো? একটা my ক্যান্সেল হচ্ছে এখানে। সাজিয়ে নেওয়ার পর কি পাবো দেখো, ঠিক আছে। আমি যদি এখান থেকে কমন নিই, এটা যদি সরাসরি লসাও করে দিই, আমি হাফ কমন নিয়ে যদি এখান থেকে হাফ কমন নিয়ে লসাও করে দিই তাহলে কী হবে? একটা লাইন করি, হাফ কমন নিলাম, ভেতরে থাকলো কি my নিচে m helium স্কোয়ার V helium স্কোয়ার প্লাস my দিয়ে গুণ হবে। তাহলে কি হচ্ছে আবার? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাফ কমন নেওয়ার পর ফাইনালি কি থাকছে দেখে নিই। এখানে থাকছে my m helium V helium স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ওইটা থেকে কমন নেব হাফ ইন্টু m helium V helium স্কোয়ারকে কমন নেব। তাহলে কি থাকবে? আর এই myটাকে বাইরে নিয়ে নিচ্ছি ইন্টু 1/my। তাহলে কি থাকলো ভেতরে? একটা m helium থাকলো প্লাস ওইখান থেকে আমি কি নিয়েছি V helium স্কোয়ার m helium, তাহলে my থাকলো দিস। সো উই ক্যান রাইট দ্যাট from this that half m helium V helium square into m helium plus m daughter equal to Q into m daughter. Now we know that this is equal to what? This is equal to kinetic energy of helium, kinetic energy of alpha particles. So we can write that K alpha particles equal to
my by m helium plus my into q. Let this is equation number 4. So this is the kinetic energy of alpha particles. Now we know that mass of helium equal to 4 amu and mass of daughter equal to a minus 4 amu. ঠিক আছে? Therefore kinetic energy of alpha particles equal to উপরে হবে a minus 4 by নিচে হচ্ছে 4 plus a minus 4 into q. তাহলে 4 4 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু a minus 4 by a into q. a minus 4 by a into q. ক্লিয়ার? অলরেডি আমরা জানি যে কাইনেটিক এনার্জি অফ হিলিয়াম মানে হাফ m হিলিয়াম, তারপরে হচ্ছে তোমার v হিলিয়াম স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম a minus 4 by a into q. আমার দরকার কি, টার্গেট কি? স্পিড অফ আলফা পার্টিকলস। আমার এই ভি হিলিয়াম বা ভি আলফা পার্টিকলসের ইকুয়েশন দরকার। এখান থেকে পেয়ে যাচ্ছি আমি যে স্পিড অফ আলফা পার্টিকলস ভি হিলিয়াম ইকুয়াল টু রুট ওভার অফ 2 into a minus 4 into q by a m helium. So this is the expression of speed of emitted alpha particles from a radioactive substance, and this equation is very very important. আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে এই ইকুয়েশনটা কাজে লাগবে। Next is beta decay. দেখো আলফা ডিকের মতো বিটা ডিকেও একটা স্পন্টেনিয়াস প্রসেস, মানে কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে ওটা অটোমেটিক্যালি হয়, কিচ্ছু করতে হয় না। মানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে গরম করা, ওর উপর প্রেশার দেওয়া, এসব কোনো এক্সটার্নাল কিছু করার প্রয়োজন নেই। একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে যে কোনো জায়গায় যে কোনোভাবে ফেলে রাখো, ওখান থেকে অটোমেটিক আলফা ডিকে বিটা ডিকে হতেই থাকবে। আচ্ছা, বিটা ডিকে মানে কি? এ একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, এটা আনস্টেবল, এখান থেকে এমিশন হবে, ইলেকট্রনের এমিশন হয়, ঠিক আছে? ইলেকট্রন অথবা অনেক সময় পজিট্রনের এমিশন হয়। এই ইলেকট্রনের এমিশন আর পজিট্রনের এমিশন হওয়াকে বলা হয় বিটা ডিকে। তাহলে বিটা পার্টিকেলস মানে কি? বিটা পার্টিকেলস মিনস ইলেকট্রন অর পজিট্রন। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে যখন ইলেকট্রন ডিকে হয় তখন সেটাকে বলা হয় বিটা মাইনাস ডিকে, আর যখন পজিট্রনের এমিশন হয় তখন সেটাকে বলা হয় বিটা প্লাস ডিকে। সো ফার্স্ট অফ অল আমি ডিসকাস করব বিটা মাইনাস ডিকে। দেখো, কোনো একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে যখন বিটা মাইনাস ডিকে হয়, দ্যাট মিনস যখন ইলেকট্রন এমিশন হয়, তখন কিন্তু নিউক্লিয়াসটার মাস নাম্বারের কোনো চেঞ্জ হয় না, কিন্তু অ্যাটমিক নাম্বার 1 ইনক্রিজ হয়, 1 ইনক্রিজ হয় অ্যাটমিক নাম্বার। যেমন সাপোজ XZA, এটা হলো প্যারেন্ট, ঠিক আছে? এখান থেকে বিটা মাইনাস ডিকে হচ্ছে, মানে কি ইলেকট্রন ডিকে হচ্ছে -1 0। তাহলে ডিকে হওয়ার পর যে নিউ নিউক্লিয়াস তৈরি হবে ডটার, তার মাস নাম্বারে কোনো চেঞ্জ হবে না, কিন্তু অ্যাটমিক নাম্বার হয়ে যাবে 1 বাড়বে, Z+1।
সেই সঙ্গে সঙ্গে এখানে আরেকটা পার্টিকেলসের এমিশন হয় যাকে বলা হয় অ্যান্টি নয়ট্রিনো। দিস পার্টিকেলস ইজ কল্ড অ্যান্টি নয়ট্রিনো, মাথায় বার থাকলে অ্যান্টি নয়ট্রিনো। ওকে, অনেক সময় এটাকে এভাবেও লেখা হয় XZA ইকুয়াল টু ডটার প্লাস বিটা মাইনাস ডিকে প্লাস অ্যান্টি নয়ট্রিনো। ক্লিয়ার? আচ্ছা, যেমন এরকম অনেক এক্সাম্পল আছে, দেখে নেবে। তারপর আসছে বিটা প্লাস ডিকে। দেখো, কোনো একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে যখন পজিট্রন এমিশন হয় তখন বিটা প্লাস ডিকে হয়। সাপোজ দিস ইজ এ প্যারেন্ট নিউক্লিয়াস, এখান থেকে পজিট্রনের এমিশন হলো। পজিট্রন মানে কি +1 0। তাহলে যে ডটার তৈরি হবে তার মাস নাম্বারে কোনো চেঞ্জ হবে না, কিন্তু অ্যাটমিক নাম্বার 1 কমবে। সেই সঙ্গে সঙ্গে এমিশন হবে আর একটা পার্টিকেলসের, যেটা হচ্ছে নয়ট্রিনো। এর মাথায় কিন্তু বার নেই, এটা হচ্ছে নয়ট্রিনো, এটা হলো অ্যান্টি নয়ট্রিনো। এটাকেও এভাবে লেখা যায় XZA Y Z-1A প্লাস বিটা পজিটিভ প্লাস নয়ট্রিনো। These are the two types of emissions, beta minus decay and beta plus decay. তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি যে বিটা মাইনাস ডিকেতে ইলেকট্রনের এমিশন হচ্ছে আর বিটা প্লাস ডিকেতে পজিট্রন এমিশন হচ্ছে। আসলে ইলেকট্রন আর পজিট্রন এরা হলো পরস্পরের অ্যান্টি পার্টিকেলস। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলস হলো পজিট্রন আর পজিট্রনের অ্যান্টি পার্টিকেলস হলো ইলেকট্রন। এই নেচারে যত পার্টিকেলস আছে প্রত্যেকেরই একটা করে অ্যান্টি পার্টিকেলস আছে। এই ব্যাপারে ডিটেলস তোমাদের নেই, এটা হায়ার স্টাডিজে পাওয়া যায়, এলিমেন্টারি পার্টিকেলস চ্যাপ্টারে এগুলো থাকে ডিটেলসে। তোমরা জাস্ট একটু জেনে রাখো যে নেচারে যত রকম এলিমেন্টারি পার্টিকেলস আছে প্রত্যেকটা পার্টিকেলসের একটা অ্যান্টি পার্টিকেলস আছে। যেমন মেল তার অ্যান্টি ফিমেল আছে, সেরকম পার্টিকেলসেরও অ্যান্টি পার্টিকেলস আছে। এদের মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটোর সমস্ত প্রপার্টি সেম, মাস বলো স্পিন বলো সব সেম, শুধুমাত্র এর চার্জ হলো নেগেটিভ আর এর চার্জ হলো পজিটিভ, এটুকুই ডিফারেন্স। ঠিক একইভাবে নয়ট্রিনো আর অ্যান্টি নয়ট্রিনো এরা হচ্ছে পরস্পরের অ্যান্টি পার্টিকেলস, এদের সমস্ত প্রপার্টি সেম। ঠিক আছে, নয়ট্রিনো অ্যান্টি নয়ট্রিনো সমস্ত প্রপার্টি সেম, দুজনেরই মাস 0, রেস্ট মাস 0, rest mass of both particles is 0 and charge of both particle is also 0 and spin of both particles is plus minus half. This is the property of neutrino and antineutrino. Now the question is, এই যে ইলেকট্রনের এমিশন হচ্ছে রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন নেই, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন এমিশন কী করে হচ্ছে? ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকে না, ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। তাহলে এখানে যে ইলেকট্রনটা বেরোলো, এই ইলেকট্রনটা কোথা থেকে বেরোলো? তাহলে কি বিটা মাইনাস ডিকে নিউক্লিয়ার ফিনোমেনা নয়? তাহলে কি এই ইলেকট্রনটা বাইরের অরবিট থেকে বেরোচ্ছে? তাহলে কি বিটা মাইনাস ডিকে ইজ নট নিউক্লিয়ার ফিনোমেনা? বাট দিস ইজ নট রাইট. Beta minus decay is a nuclear phenomena, and this electron and positron is emitting from the nucleus. Now the question is, there is no electron inside the nucleus, then how electron and positron emitting from the nucleus? So this is very very important questions. দেখো আনস্টেবল নিউক্লিয়াস যেগুলো হয় না, সে সমস্ত নিউক্লিয়াসের মধ্যে হয় নিউট্রন ভ্যালু বেশি থাকে আর না হলে প্রোটন ভ্যালু বেশি থাকে। মানে স্টেবল নিউক্লিয়াস হতে গেলে নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ প্রোটন যা হওয়া উচিত তার থেকে যদি নাম্বার অফ নিউট্রন বেশি থাকে তাহলে সেটা আনস্টেবল, আর তার থেকে যদি নাম্বার অফ প্রোটন বেশি থাকে তাহলে সেটা আনস্টেবল। যদি কোনো আনস্টেবল নিউক্লিয়াসে নাম্বার অফ নিউট্রন বেশি থাকে, স্টেবল হওয়ার জন্য যতগুলো নিউট্রন প্রয়োজন তার থেকে যদি নাম্বার অফ নিউট্রন বেশি থাকে,
তাহলে সেই আনস্টেবল নিউক্লিয়াসটা চাইবে কি স্টেবল হতে চাইবে, ফলে ওর ভেতরকার যে নিউট্রন সেটা ট্রান্সফর্ম হবে প্রোটনে। তাহলে ওই আনস্টেবল নিউক্লিয়াসটার নিউট্রন ট্রান্সফার হবে প্রোটনে, কিন্তু নিউট্রন প্রোটনে ট্রান্সফার হলো, চার্জ তো কনজার্ভ থাকছে না, এদিকে জিরো চার্জ এদিকে পজিটিভ চার্জ, তা চার্জ তো কনজার্ভ থাকছে না, তাই না? তাহলে নিশ্চয়ই নিউট্রন থেকে প্রোটন হবে, তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আর একটা পার্টিকেলের এমিশন হবে, সেটা হলো ইলেকট্রন। এবার দেখো মিলে যাচ্ছে, প্লাস মাইনাসের চার্জ জিরো, মাসও প্রায় মিলে যাবে, কিন্তু দেখা গেল যে সব কনজার্ভ হচ্ছে, কিন্তু এই বিক্রিয়াটাতে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হচ্ছে না, প্রবলেম তৈরি হচ্ছে, সব কনজারভেশন ভায়োলেট মানে মিলছে না ঠিকঠাক। তখন এরকম একটা কনসেপ্ট আসলো যে এখানে আর একটা পার্টিকেলের এমিশন হয়, সেই পার্টিকেলটার নাম হচ্ছে এখানে অ্যান্টি নয়ট্রিনো। এই অ্যান্টি নয়ট্রিনো পার্টিকেলটার এমিশন হওয়ার পর কিন্তু সমস্ত কনজারভেশন প্রিন্সিপাল ভ্যালিড হচ্ছে, মানে এক কথা ওবে করছে। তাহলে এই রিয়াকশানটা হচ্ছে, বুঝতে পারছো? তাহলে আনস্টেবল নিউক্লিয়াস যেখানে নিউট্রন নাম্বার বেশি আছে, সেখানে নিউট্রন প্রোটনে ট্রান্সফার হয়, সেই সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন তৈরি হয় আর অ্যান্টি নয়ট্রিনো তৈরি হয়। এই ইলেকট্রন এবং অ্যান্টি নয়ট্রিনোটাই বেরিয়ে চলে আসে বাইরে, এবং সেটাই হচ্ছে বিটা মাইনাস ডিকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন নেই, কিন্তু ইলেকট্রন তৈরি হচ্ছে। সিমিলারলি যখন প্রোটন নাম্বার বেশি থাকে, তখন প্রোটন নিউট্রনে ট্রান্সফার হয়, এবং সেই সঙ্গে সঙ্গে একটা পজিট্রন এমিশন হয়, নাহলে চার্জ কনজার্ভ থাকবে না, আর সেই সঙ্গে সঙ্গে একটা নয়ট্রিনো এমিশন হয়। তাহলে এই যে পজিট্রন এমিশন হলো আর নয়ট্রিনো বেরোলো, এটাই হচ্ছে বিটা প্লাস ডিকে। তাহলে বোঝা গেল কি যে বিটা মাইনাস ডিকে এবং বিটা প্লাস ডিকে কিন্তু নিউক্লিয়ার ফেনোমেনা, নিউক্লিয়াসের মধ্য থেকে ওগুলো বেরিয়ে আসছে। ক্লিয়ার? আচ্ছা, সো দিস ইজ বিটা ডিকে। নাও নেক্সট ইজ গামা ডিকে। নেক্সট ইজ গামা ডিকে। মানে অ্যাকচুয়ালি গামা মানে কি? গামা তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা আসলে গামা রে ফোটন। আচ্ছা, কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে যখন গামা রে ফোটনের এমিশন হয়, তখন সেটাকে বলা হয় গামা ডিকে। সাপোজ দেখো, যে গামা রে ফোটন বেরোচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার প্যারেন্ট, আর এখান থেকে গামা বেরোলো। গামা রে ফোটন ওর রেস্ট মাস জিরো, ওর মাস নাম্বার অ্যাটমিক নাম্বার সবই জিরো। তাহলে প্যারেন্ট থেকে যখন গামা বেরোবে, তখন যে ডটার তৈরি হবে তার অ্যাটমিক নাম্বারেরও কোনো চেঞ্জ হবে না, মাস নাম্বারেরও কোনো চেঞ্জ হবে না। তার মানে তাহলে গামা রে ফোটন এমিশন কখন হয়? দেখো, নিউক্লিয়াসের অনেকগুলো এনার্জি স্টেট হয়। একটা নিউক্লিয়াস ডিফারেন্ট এনার্জি স্টেটে থাকতে পারে। যেমন দিস ইজ, এটাকে বলে গ্রাউন্ড স্টেট। তারপরে একটু বেশি এনার্জি হয়ে গেলে লাফিয়ে চলে যাবে একটু উপরে, একতলায় চলে যাবে, গ্রাউন্ড থেকে একতলায়, এর এনার্জি একটু বেশি। এটা হচ্ছে তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। তারপরে যদি আরেকটু এনার্জি বেশি হয়, তাহলে লাফিয়ে দোতলায় চলে যাবে, এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। এরকম আরও এনার্জি লেভেল আছে, থার্ড এক্সাইটেড স্টেট। যত এক কথায়
নিউক্লিয়াসগুলোর অনেকগুলো এনার্জি লেভেল থাকে, নিউক্লিয়াসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি লেভেলের থাকতে পারে, এবং এই এনার্জি লেভেলগুলোর মধ্যেকার গ্যাপ কিন্তু অনেক বেশি। ঠিক আছে, যেমন ধরে নিচ্ছি যে এই দুটো এনার্জি লেভেলের মধ্যেকার গ্যাপ হচ্ছে 1.33 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এই দুটো লেভেলের মধ্যে গ্যাপ হলো 1.17 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। দেখো, যদি কোনো কারণে নিউক্লিয়াস এক্সাইটেড স্টেটে থাকে, কোনো একটা নিউক্লিয়াস, তাহলে অটোমেটিক্যালি এর এনার্জি বেশি আছে। কিন্তু নিউক্লিয়াস কোনো অবস্থাতেই এক্সাইটেড স্টেটে থাকতে চায় না, সে সবসময় চায় গ্রাউন্ড স্টেটে থাকতে। ফলে এই নিউক্লিয়াসটা কি করবে, এখান থেকে চলে আসবে, হয় গ্রাউন্ডে আসলো, ফলে ওর যে এক্সট্রা এনার্জি ছিল সেই এনার্জিটাও রেডিয়েট করে দেবে। এবং যেহেতু এই এনার্জি গ্যাপগুলো অনেক বেশি, ফলে যে ফোটনটা বেরোবে, যে রেডিয়েশন ফোটনটা বেরোবে, তার এনার্জি খুব হাই হবে। এনার্জি খুব হাই হওয়া মানে ফ্রিকোয়েন্সি খুব লার্জ হবে, ফোটনের ফ্রিকোয়েন্সি খুব লার্জ হওয়া মানে ওয়েভলেন্থ খুব স্মল হবে। তাহলে এই রেডিয়েশনের ওয়েভলেন্থ খুবই স্মল হয়, এবং সেই রেডিয়েশনটা অ্যাংস্ট্রম অর্ডারের ওয়েভলেন্থ হয়। এটা দেখতে পাওয়া যাবে না, এটা গামা রে, এটা হচ্ছে গামা রে ফোটন। তাহলে সোজা কথা, গামা রেডিয়েশনটা কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে তখনই এমিট হয় যখন নিউক্লিয়াসটা কোনো এক্সাইটেড স্টেট থেকে জাম্প করে গ্রাউন্ড স্টেটে আসে, তখন ওর যে এক্সট্রা এনার্জি সেটা গামা রে ফোটন হিসাবে নিউক্লিয়াসটা রেডিয়েট করে দেয়। বোঝাই যাচ্ছে যে আমি এটাকে কি করে বোঝাবো, স্টার মার্ক। স্টার মার্ক মানে বুঝতে হবে যে এটা এক্সাইটেড স্টেটে ছিল, যে সেখান থেকে গ্রাউন্ডে নেমে আসলো, আর এটা বেরিয়ে গেল কি গামা রে ফোটন, গামা রে ফোটন। ওকে, সো দিস ইজ দ্য সায়েন্স অফ গামা ডিকে। ওকে, তাহলে আমরা ওয়ান বাই ওয়ান মোটামুটিভাবে, আর একটা কথা আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, যখন কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে আলফা ডিকে হয়, অথবা যখন কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে বিটা ডিকে হয়, তখন আলফা আর বিটা ডিকে হওয়ার পর যে ডটার তৈরি হয় সে কিন্তু সবসময় এক্সাইটেড স্টেটে থাকে, মনে রাখবে, মনে রাখবে। তাহলে এটা ছিল আমার এক্স, সেখান থেকে ডটার তৈরি হলো, সে কিন্তু থাকবে এক্সাইটেড স্টেটে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে যখন আলফা বা বিটা ডিকে হয়, তখন যে ডটার নিউক্লিয়াস তৈরি হয় সে সবসময় এক্সাইটেড স্টেটে থাকে। অটোমেটিক্যালি এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে নামে নিউক্লিয়াসটা, তখন গামা ডিকে হয়। তো বোঝা যাচ্ছে যে কোনো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের আলফা এবং বিটা ডিকে হওয়ার পর অবশ্যই গামা ডিকে হতে হবে। মানে কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের আলফা ডিকে বা বিটা ডিকে হওয়ার পর গামা ডিকে হতেই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় এটা। ঠিক আছে, সো আজ আমি ডিসকাস করলাম আলফা ডিকে, বিটা ডিকে অ্যান্ড গামা ডিকে ইন ডিটেলস। সেই সঙ্গে সঙ্গে ডিসকাস করলাম অ্যাক্টিভিটি অফ এ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। আরও একটা লেকচার লাগবে আমার নিউক্লিয়ার চ্যাপ্টারটি কমপ্লিট করতে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস তোমাদের আশা করছি ভালো লেগেছে। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি, হ্যাভ আ গুড ডে।